আমিও পার হয়ে বসে আছি ওই হে দয়াময় পারে লয়ে যাওয়া আর নহে আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন নহে আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন আমি নামে শুনেছি পতিতি পাবন আমিও পার হয়ে বসে আছি ওই হে দয়াময় পারে লয়ে যাওয়া আমার পারে লয়ে যাওয়া শরীর শরীর কুসুম তোমার মন নাই পাহাড় 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 চিনু তোমার সমুদ্র নাই। পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম লাইনটা সেটা দিয়ে শুরু করলাম, তার সঙ্গে মেলালাম যে পাহাড় পাহাড় চিনু তোমার সমুদ্র নাই। আছে সমুদ্র বন্ধুরা, আমি দাঁড়িয়ে রয়েছি সমুদ্রের পাড়ে, আর সেটা হচ্ছে এ রাজ্যের অন্যতম জনপ্রিয় একটি সি বিচ হচ্ছে মন্দারমণি। মন্দারমণিতে হঠাৎ করে কি করে পাহাড় থেকে কি ভূতের রাজা বর দিল যে একেবারে চলে এলাম এই মন্দারমণির সমুদ্র সৈকতে। নোনা হাওয়া গায়ে মেখে সকালের রোদ মুখে এসে পড়ছে। প্রথমে আগে বলে নিই, সেটা হচ্ছে যে আমি কিন্তু বেড়াতে আসিনি। এবার প্রশ্ন হলো বেড়াতে আসিনি তাহলে ট্রাভেলগ তৈরি হচ্ছে কি করে? না, বেড়াতে আসিনি, কিন্তু ট্রাভেলগ তৈরি হচ্ছে মনের তাগিদ থেকে আর আপনাদের ভালোবাসার ইচ্ছেতে। কারণ এই মন্দারমণির সমুদ্র সৈকতে এবছর ডিসেম্বর মাসে বসেছে হচ্ছে বেঙ্গল লিটারেচার মিট, তাহান টেলস আর দ্য ক্যাফে টেবলের যৌথ উদ্যোগে এই সাহিত্য সম্মেলন কলকাতা শহরের বা রাজ্যের নামকরা এবং নতুন লেখকদের নিয়ে একটি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সমুদ্র সৈকত মন্দারমণিতে। তো বেশ কিছু বিদগ্ধ এবং গুণীজন এই সম্মেলনে যোগ দিয়েছেন এবং আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় এই অধম একজন ডেলিগেটস। ফলে এই যে দেখছেন গলায় ঝুলিয়ে দিয়েছে ডেলিগেটস কার্ড। এখানে দিনভর সেমিনার, সাহিত্য নিয়ে আলোচনা সভা, বক্তব্য পেশ করা, এগুলোই চলছে। আর এই আমার পেছনে যে রিসর্ট দেখতে পাচ্ছেন, এই মহার্ঘ রিসর্টে আমাদের ঠাঁই হয়েছে এবং 3 দিনের জন্য আমাদেরকে বন্দি করে রাখা হয়েছে এই রিসর্টে, কারণ এই 3 দিন ধরে চলবে এই সাহিত্য সম্মেলন। যাই হোক, সাহিত্য সম্মেলন তো অন্য বিষয়, সেটা আপনাদের দেখিয়ে তো লাভ নেই, সেটা অন্য একটি জ্বরের কাজ। আমি ট্রাভেলগ বানাবো। কেন বানাবো? ওই যে বললাম মনের তাগিদের আপনাদের ভালোবাসা থেকে এসছি যখন। ফলে ওই যে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আমারও তাই অবস্থা। তাই চুপচাপ রিসর্ট থেকে বেরিয়ে এসেছি কাউকে না জানিয়ে, টুক করে একটু আপনাদের জন্য ছবি তুলে রাখার জন্যে। তবে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে খুব বিস্তারিতভাবে আমি হয়তো এই পর্বটি বানাতে পারবো না, কারণ আমার হাতে অত সময় নেই। আমি তো একটু বিশেষ কাজে এসেছি, ওনারা যখন এনেছেন একটা বিশেষ কাজে। তো সাহিত্য সম্মেলনের ফাঁকে ফাঁকে আমি যদি একটু সময় সুযোগ পাই তাহলে বেরিয়ে আপনাদের জন্য কিছু ছবি তুলে রাখছি, যাতে আপনাদেরকে মন্দারমণির একটা ফিল দিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, মন্দারমণি নিয়ে প্রচুর কন্টেন্ট রয়েছে ইউটিউবে, ফলে নতুন কোনো ইনফরমেশান আমার দেওয়ার নেই, আর আমি নতুন কিছু দেখাতেও পারবো না, কারণ সেই সমুদ্র সৈকত আর সেই একই বিচ। আমি চেষ্টা করি আমার
যে ইউনিক প্রেজেন্টেশন রয়েছে, সেই ইউনিক প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে এই সমুদ্র সৈকতের নোনা হাওয়া আপনাদের ড্রয়িং রুমে বা আপনাদের মনের অন্দরমহলে পৌঁছে দিতে। তাহলে আসুন আমার সঙ্গে ঘুরে নিন এই পর্বে মন্দারমণি। দিগন্ত বিস্তৃত নির্জন সৈকত, সফেন নীল জলরাশির মধ্য দিয়ে সূর্যোদয় সূর্যাস্ত বা সৈকতে লাল কাঁকড়ার সারিবদ্ধ মিছিলের আকর্ষণে পর্যটকদের কাছে অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মন্দারমণি। মন্দারমণি এখন এ রাজ্যের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। এই অঞ্চলটি পূর্ব মেদিনীপুর জেলার বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত, কাছেই দীঘা। কিন্তু মন্দারমণির সমুদ্রের ঢেউ দীঘার সমুদ্রের থেকে আকারে ছোট। তবে নিরিবিলিতে সমুদ্রকে উপভোগ করতে হলে মন্দারমণি আইডিয়াল ডেস্টিনেশন। চলে আসুন প্রিয় সাথীকে, প্রিয় সঙ্গীকে নিয়ে এই জনপ্রিয় সমুদ্র সৈকত মন্দারমণিতে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ নম্বর ব্লকের সমুদ্রের কোল ঘেঁষা কালিন্দী গ্রাম পঞ্চায়েতের দাদন পাত্রবার, শিলামপুর আর মন্দারমণি, এই কয়েকটি মৌজা নিয়েই আজকের সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র মন্দারমণি। তবে মন্দারমণি নামটাও পর্যটকদেরই দেওয়া। মন্দারমণির আগের নাম ছিল মান্দারবনি। স্থানীয় বাসিন্দাদের কথায় জনমানবহীন সমুদ্র তীরে
লাল কাঁকড়ার ভিড় আর মান্দার গাছের লাল ফুলের সমারোহের জন্যেই স্থানীয় মানুষজন এলাকাটিকে মান্দার বনি বা মাদার বনি বলেই চিনত। যখন পর্যটকদের ভিড় বাড়তে থাকল তখনই মুখে মুখে মন্দারমণি নামটি ছড়িয়ে পড়ল। এবার চলুন জেনে নিই কিভাবে এখানে আসবেন। যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছুই বলার নেই, কারণ সকলেই প্রায় জানেন মন্দারমণি কিভাবে আসতে হয়। তবু একটু বলে রাখি, কলকাতা থেকে মন্দারমণি যাওয়ার সরাসরি ট্রেন নেই, তবে মন্দারমণির নিকটবর্তী স্টেশন কাঁথি। কলকাতা থেকে ট্রেনে যেতে চাইলে আপনাকে হাওড়া থেকে কাঁথি আসতে হবে এবং সেখান থেকে গাড়িতে করে মন্দারমণি পৌঁছতে পারবেন। কাঁথি থেকে মন্দারমণির দূরত্ব পড়বে মাত্র 21 কিলোমিটার। অধিকাংশ পর্যটক অবশ্য বাসেই আসেন, ওটাই সুবিধাজনক। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বাস যায় দীঘার উদ্দেশ্যে। দীঘাগামী বাসে চাউলখোলা নেমে অটো বা টোটো করে সহজেই পৌঁছানো যায় এখানে। ধর্মতলা বা এসপ্ল্যানেড থেকে পরপর বাস ছাড়ছে দীঘার উদ্দেশ্যে। ভলভো সার্ভিসও আছে, ভাড়া 400 টাকার আশেপাশে। এছাড়া নন এসি বাসও পাবেন। দীঘাগামী বাসে চড়ে নামবেন দীঘার থেকে 20 কিলোমিটার আগে চাউলখোলায়। ওখানে টোটো বা অটো দাঁড়িয়ে থাকে। 150 থেকে 200 টাকার বিনিময়ে আপনাকে নামিয়ে দেবে মন্দারমণিতে আপনার নির্দিষ্ট হোটেল বা রিসর্টে। সড়ক পথে কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব 180 কিলোমিটার। সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা। মন্দারমণিতে থাকার প্রচুর হোটেল কাম রিসর্ট আছে, সহজেই বুক করে আসতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, দীঘার তুলনায় মন্দারমণিতে থাকা ও খাওয়ার খরচ অনেকটাই বেশি। এখন ভাটার সময় জল অনেকটা পিছিয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন, যে কারণে বিচ বা এই যে বালির চর বা বালুভূমি যেটা, সেটা অনেক বিস্তৃত হয়ে রয়েছে। জল অনেকটা পেছনে, এই যে দেখতেই পাচ্ছেন আমার পেছনে, অনেকটা দূরে চলে গেছে জল। আবার দুপুরের দিকে জোয়ার এলে জল
ওই রিসর্টের একদম সীমানা অবধি চলে যায়। তো তখন তো ব্যস্ত থাকবো, হয়তো দেখাতে পারবো না। আমি চেষ্টা করবো দিনভর ফাঁকে ফাঁকে যদি সময় পাই আপনাদের জন্য একটু টুকরো টুকরো ছবি তুলে ধরতে। ये হচ্ছে সানসিটি রিসর্ট, আগে যেটা রোজ ভ্যালির নামে ছিল। একটা রাধাকৃষ্ণ মন্দির রয়েছে এই সানসিটি রিসর্টের ভেতরে, যদিও এই হচ্ছে সেই মন্দির, এটা দূর থেকেও দেখা যায়। মন্দারমণি মূলত তো একটু নির্জন নিরিবিলি সৈকত, যদিও আগের মতো নেই, প্রচুর রিসর্ট আর প্রচুর হোটেল হয়ে গেছে, সবই মহার্ঘ, বড় লোকদের জায়গা, ধনীদের জায়গা। তো এই সি বিচের পাশ দিয়ে এরকম অনেক স্যাক রয়েছে, ছোট ছোট। এই ধরনের স্যাকগুলোয় চা, ব্রেকফাস্ট পাওয়া যায়। ফলে এই সৈকতে হাঁটতে হাঁটতে এখান থেকেও একটু মাঝে মধ্যে গলা ভিজিয়ে নেবেন চা পান করে আর কি। আর করার বলতে এখানে একটু নিরিবিলি নির্জনে কয়েকটা দিন কাটানো যেতে পারে। মন্দারমণিতে আজ করার মতো বা ঘোরার মতো তো কিছু নেই। এখানে মানুষ আসে এই সমুদ্রের ধারে কিছুটা সময় কাটাতে, একটু একান্তে নিরিবিলিতে। সে কারণেই মন্দারমণি এতটা পপুলার হয়ে উঠেছে পর্যটকদের কাছে, হটস্পট এখন আর কি। মানে অন্তত একটু যাদের পকেটের রেস্ট বেশি তারা চুজ করে মন্দারমণিকেই। তবে মন্দারমণিতে কিন্তু ওয়াটার স্পোর্টস অ্যাডভেঞ্চার বা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস বেশ কিছু আছে, সেগুলো করতে পারেন। এগুলো যারা একটু রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ পেতে আগ্রহী তারা এগুলো করতে পারেন, এবং তার জন্য অবশ্যই অর্থ গুনতে হবে। এখন মন্দারমণি ফাঁকা, মানে সে অর্থে পর্যটকদের ভিড় নেই। এই ক্রিসমাসের ছুটি থেকে আবার ভিড়টা শুরু হবে। তো এখন অনেকটাই ফাঁকা, এবং আমার একটা ভালো লাগছে এই কারণেই যে আমি অন্তত একটু নিরিবিলি বা নির্জনতা বা এই ধরনের জায়গাগুলো পছন্দ করি। সেই হিসেবে মন্দারমণির এই সাহিত্য সম্মেলনে যোগ দিতে এসে একটা ভালো হয়েছে যে আমি একটু নির্জন সৈকত পেয়ে গিয়েছি, আর এই ফাঁকে ফাঁকে আপনাদের জন্য এই ছোট্ট কন্টেন্টটাও তৈরি করে ফেলতে পারছি। নাহলে এখানে প্রচুর মানুষের ভিড় হয়, তো এত ভিড়ভাড়টা ভালো লাগে না, এই আর কি। তো যদিও দীঘার মতো ভিড় হয় না, এ রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা হচ্ছে গরিবের সমুদ্র সৈকত, আর মন্দারমণি হচ্ছে ধনীদের সমুদ্র সৈকত। কারণ এখানে যে কোনো রিসর্ট দেখছেন, যা রিসর্ট, এগুলো সবই মহার্ঘ আর কি। অন্তত ধরুন 1000-3 টাকার নিচে তো থাকার ব্যবস্থা কোথাও নেই, আমি যা কথা বলে বুঝলাম। হ্যাঁ, মন্দারমণি বাজারে কিছু হোটেল রয়েছে, সেটা একটু পেছনে আসার সময় মনসা মন্দির যেটা বলে না, মনসা মন্দির,
সেখানে কিছু হোটেল রয়েছে, সেখানে অন্তত ধরুন 1000-1500 টাকায় হয়তো একটা ভদ্রস্থ রুম পেয়ে যাবেন, ডাবল বেড। কিন্তু এখানে মোটামুটি সবই দেখছি 3000-এর নিচে কেউ কথা বলে না, ডাবল বেডরুম, এর সঙ্গে খাওয়া দাওয়া জিএসটি ফেসটি আলাদা। তো এইগুলো সবই জানেন, এই তথ্যগুলো আমার নতুন ইনপুট দেওয়ার কিছু নেই, কারণ এত কন্টেন্ট রয়েছে মন্দারমণি নিয়ে, সমস্ত তথ্যই অনেকে জানেন। চলুন কি করব, আর এই তথ্যর চিবিয়ে তো লাভ নেই, কচকচানি, তার থেকে একটুখানি সমুদ্র সৈকত দেখাই, আর এই ছবির মধ্যে দিয়ে আপনারা একটুখানি সমুদ্রের নোনা হাওয়ার ফিলটা নেওয়ার চেষ্টা করুন আমার সঙ্গে। পাহাড় আমার অন্তরে থাকে, হৃদয়ে থাকে, পাহাড় আমি ভালোবাসি। তবে একই সঙ্গে সমুদ্র তো প্রকৃতির বাইরে নয়, আমি তো প্রকৃতি প্রেমী, নেচার লাভার হিসেবে সমুদ্রের ঢেউ গুনতেও কিন্তু আমার মন্দ লাগে না। দীঘা ভালো, অবশ্যই, বাঙালি মধ্যবিত্ত পর্যটকদের মধ্যে দীঘা অবশ্যই অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল। কিন্তু মন্দারমণির এই বিস্তৃত নির্জন সমুদ্র সৈকত মন্দ নয়। ফলে এখানে এই সমুদ্রের ঢেউ গুনতে গুনতে, সমুদ্রের নোনা হাওয়া গায়ে মাখতে মাখতে হেঁটে বেড়াতে সত্যি বেশ ভালো লাগবে। বিশেষ করে সকালটা আর বিকেলটা মিস করবেন না। আমি চেষ্টা করে যাচ্ছি ওই কাজের ফাঁকে ফাঁকে বেরিয়ে আপনাদের জন্য কিছু ছবি তুলতে, কারণ মন্দারমণি বিচের একদম ধারে একেবারে নির্জনে থাকা একটি রিসর্টে আমাদেরকে বন্দি করা হয়েছে। ফলে এখান থেকে যাওয়ার কোনো জায়গা নেই। এই রিসর্টের গেট পেরোলেই বিচ, আর এই সমুদ্রের অফুরান জলরাশি। আমি ব্যাকলাইট নিচ্ছি, আমার পেছনেই সূর্য, আমার মুখে এই মুহূর্তে সূর্যের আলো পড়েছে। এই হচ্ছে আমার পেছন। তবে কি মন্দারমণি নিয়ে নতুন কিছু বলার নেই, আর নতুন কী বা আমি দেখাবো, কারণ অজস্র কন্টেন্ট বা ভিডিও ইউটিউবে রয়েছে। আমি আর নতুন কি দেখাবো, বড়জোর প্রেজেন্টেশনটা নতুন আঙ্গিকে করতে পারি আপনাদের জন্যে। তো সূর্য ডুবছে, আমি সারাদিন ছিলাম এখানে। দিনের বেলা ছবি ভালো হয় না জানেন, একে তো ওই প্রখর রোদ, তাতে ছবি জ্বলে যায়। ফলে এই টাইমটা এখন একটা টি ব্রেক হয়েছে, ফলে এই সময়টা আমি একটু টুক করে বেরিয়ে পড়েছি আপনাদের জন্যে কিছু ছবি তোলার জন্যে। মন্দারমণি এনজয় করুন ছবি দেখে। এই পর্বটা একটু ছবি দেখাবো, সমুদ্রের ছবি, কারণ আপনারা আমাকে পাহাড়ি চিনু বানিয়ে দিয়েছেন। পাহাড় পাহাড় পাহাড়, যদিও ভারতবর্ষের সমস্ত বিচ আমার ঘোরা, আমি কন্টেন্ট বানাইনি সেটা আলাদা কথা, কারণ পাহাড়কে আমি ভালোবাসি, সেই কারণেই আমি পাহাড় নিয়ে যাবতীয় ট্রাভেলগ বা তথ্যচিত্রগুলো বানাই। সমুদ্রও আমার ভালো লাগে, সমস্ত সি বিচ আমার ভারতবর্ষের ঘোরা, কিন্তু বানানো হয়নি। তো এবার একটা অভিযোগ ওঠে যে শুধু পাহাড় নিয়ে বানান, একটু সমুদ্র দেখান। তাই কাজে এসছিলাম, কাজ মানে সেমিনারে যোগ দিতে এসছিলাম, সাহিত্য সভা, তো লিটারেচার মিট যেটাকে বলে। তো তার ফাঁকে ফাঁকে একটু একটু করে ছবি আপনাদের সামনে তুলে ধরছি।
দীঘা হচ্ছে সব থেকে বেশি জনপ্রিয় পর্যটন কেন্দ্র সমুদ্রের দিক থেকে ধরতে গেলে। কিন্তু এখানে দুটো বিষয় আছে। দীঘা হচ্ছে গরিবের সমুদ্র, আর মন্দারমণি হচ্ছে একটু ধনীদের সমুদ্র। তার কারণ দীঘায় আপনারা 500 থেকে 5000 যে কোনো রেঞ্জের হোটেল পেয়ে যাবেন, অর্থাৎ একেবারে নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত। কিন্তু মন্দারমণিতে কিন্তু একটু রেটটা হাই, অর্থাৎ মন্দারমণি একটু উচ্চবিত্তদের জন্য। তার কারণ আছে, কারণ যারা একটু ভিড়ভাড়, দোকানপাট হাতের কাছে চান, মার্কেটিং চান এবং একটু জনসমাগম হবে এরকম জায়গা চান, অর্থাৎ একটু ক্রাউডেড প্লেস, তাহলে দীঘা। আর যারা একটু নিরিবিলিতে নির্জনে কাটাতে চান কিন্তু সি বিচ সমুদ্রের ধারে, তাদের জন্য ঠিকানা হচ্ছে মন্দারমণি। এটা প্রতিষ্ঠিত সত্য। এই মন্দারমণি বিচের ধার ঘেঁষে সরাসরি একদম সার দেখতে পাচ্ছেন সমস্ত বিচ রিসর্ট। আরও তৈরি হচ্ছে, প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, ছেয়ে গেছে এখানে বিচ রিসর্টে। ফলে সমুদ্রের ধারে বিচ রিসর্টে থাকতে গেলে তো ট্যাক্সের জোর থাকা চাই অবশ্যই। পরিষেবা এখানকার প্রত্যেকটি রিসর্টেরই ভালো, লোকেশনও ভালো। যারা মনে করবেন সমুদ্রের ধারে নিরিবিলিতে নির্জনতাকে সঙ্গী করে কাটাতে চান, তারা চলে আসতে পারেন মন্দারমণি। তবে হ্যাঁ, মন্দারমণিতে বাজেটটা কিন্তু একটু হাই। তাহলে বাজেট বুঝে বেরিয়ে পড়ুন কোন সমুদ্রের ধারে যাবেন, দীঘায় যাবেন না মন্দারমণিতে। দীঘা একেবারে শহর, একেবারে সব কিছু হাতের কাছে, প্রচুর হোটেল, লজ, সস্তার হোটেল, দামি হোটেল, বাজার, মার্কেটিং সব কিছু করা যাবে। আর নিরিবিলিতে নির্জনে একটুখানি প্রকৃতির সান্নিধ্য পেতে গেলে, অর্থাৎ সমুদ্রের ঢেউ গুনে যদি দিন কাটাতে চান বা বেলা কাটাতে চান, তাহলে অবশ্যই ঠিকানা হওয়া উচিত মন্দারমণি। রাত হয়ে গেছে, ফলে ছাড়া পেয়েছি। চলুন এবার একটু চরকি মেরে আসি রিসর্টটাকে। রাতের অন্ধকারে রিসর্টটা খুব সুন্দর লাগছে, দেখিয়ে দিই তার কিছু চিত্র।
3 দিনের সেমিনার, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমার প্রকাশক, যে প্রকাশনা সংস্থা আমাদের লেখা বই ছাপে, তারা অর্গানাইজারও বটে, তারা কিন্তু ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর করেছে। মানে আমাদের সত্যি বলতে কি থাকা খাওয়ার এত সুবন্দোবস্ত করেছে এবং এত যত্ন এবং খেয়াল রেখেছে, সত্যি আমি মুগ্ধ এই সেমিনারটিতে যোগ দিতে এসে। তো রাত হয়ে গেছে, ফলে আমি বারবারই বলছি আমি ফাঁকে ফাঁকে অল্প অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি। তো রাত হয়ে গেছে, এই হচ্ছে মঞ্চ, এখানেই সারা দিনভর চলেছে আমাদের সাহিত্যের আলোচনা বা সাহিত্য সভা। বিদগ্ধ গুণী মানুষরা এসছেন, তো সেগুলো তো আপনাদের দেখিয়ে লাভ নেই। এখানে জেনারেলি ট্রাভেলগ, এর মধ্যে এই কন্টেন্ট অন্য বিষয়ে চলে যাব, সেটা সাহিত্যের আঙিনায় বিচরণ করা হয়ে যাবে, সেটা হয়তো অনেকের ভালো লাগবে না। তো যাই হোক, মন্দারমণিকে আমি খুব অল্প ক্যানভাসে, মানে স্বল্প দৈর্ঘ্যের ক্যানভাসে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপরে কিন্তু আমি নিয়ে আসবো নতুন সিরিজ, মিশন উত্তরাখণ্ড, দেখতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নতুন সিরিজে, নতুন গল্প নিয়ে আসছি খুব শিগগিরই। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন গুড বাই, টেক কেয়ার, টাটা।